বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল বাঙালি। যুদ্ধাপরাধের বিচার হওয়ায় আস্থা বেড়েছে শহীদ পরিবারের। যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি নিষ্পন্ন হওয়াতে বা প্রক্রিয়া চলাতে আমরা মনে করি যে আমরা সঠিক ধারার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে পথে ফিরে আসতে পেরেছি সেটা অনেক বড় এবং আমরা অবশ্যই তার শেষ পর্যন্ত পৌঁছাবো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়। মুক্তিযুদ্ধের যে আদর্শিক ভিত্তি, সে ভিত্তিটার খুব বড় ধরনের অবনতি ঘটেছে। যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের মূল আনুগত্য থাকতে হবে আমাদের সংবিধান, যে সংবিধানটি হবে ধর্মনিরপেক্ষ একটি সংবিধান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই, ষড়যন্ত্র করে বিচার বন্ধ করা যাবে না। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় কারা জড়িত তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন জমা দিতে হবে 15 দিনের মধ্যে। গণশুনানিতে প্লট বরাদ্দ ও নকশা অনুমোদন নিয়ে নানা অভিযোগ। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। প্রবাসীদের মধ্যে শঙ্কা। যুদ্ধাপরাধীদের হাতে যারা জাতীয় পতাকা তুলে দিয়েছে, লালন পালন করেছে, তারাও যুদ্ধাপরাধে অপরাধী উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় কোনো ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বন্ধ করা যাবে না বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারাই এদেশে মন্ত্রী হয়েছিল। আমাদের দেশবাসীকে আজকে সোচ্চার হতে হবে যে শুধু যুদ্ধ অপরাধীদের বিচার না, যুদ্ধ অপরাধীদের যারা লালন পালন করেছে, যারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, তারা সমান অপরাধী। বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশের মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হোক, না খেয়ে মারা যাক, কঙ্কালসার মানুষ না থাকলে তো তাদের সেই ব্যবসা চলবে না। সেই জন্য এই দেশের মানুষের কল্যাণ তারা কখনো চায়নি। আমাদের যারা জীবন দিয়ে গেছেন, যে মহান আত্মত্যাগ করে গেছেন, তাদের কথা স্মরণ করেই আমাদেরকে এই দেশকে গড়ে তুলতে হবে। এবং যারা এই রাস্তাঘাট চিনিয়ে চিনিয়ে এই গণহত্যা করেছে, তাদের বিচার আমরা শুরু করেছি। এই বিচার চলতে থাকবে, কারণ এই বিচার শেষ হবার না। কাজে যারা আমার এদেশে গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতা বিরোধী করেছে, অবশ্যই তাদের বিচার চলতে থাকবে। সে যত কেউ ষড়যন্ত্র করুক, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে পুরো জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল শ্রেষ্ঠ সন্তানদের। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে সৌধ প্রাঙ্গণে। মুক্তিকামী বাঙালির ঘোর বিপর্যয় রুখতে বুদ্ধিবৃত্তিক যুদ্ধে লিপ্ত অকুতোভয় সন্তানদের প্রতি বুধবার ভোরের সূর্য ওঠার কিছু পরেই শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপরেই আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই সৌধের আঙিনা খুলে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। শ্রদ্ধার ফুলে ছেয়ে যায় স্মৃতির বেদী। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা এখানে ফুল দিতে এসেছি। বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে আগামী প্রজন্ম তারা সুন্দরভাবে ওদেরকে সম্মান জ্ঞাপন করতে পারে। আমি যেভাবেই হোক দেশের সেবা করতে চাই। শহীদরা যেমন আমাদের দেশকে স্বাধীন করেছে, আমিও কিছু করব দেশের জন্য। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকরে সরকারের সব প্রয়াস অব্যাহত রয়েছে। এদিকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকাও ২৬শে মার্চের আগেই সম্পন্ন হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যারা সেরা সন্তানদের হত্যা করেছে তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের তো এক্সিকিউটও করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। এখন কাজ ধরেছি যে মুক্তিযোদ্ধাদের তালিকাটা যদি ইনশাআল্লাহ ভালোভাবে আমরা করে ফেলতে পারি। টার্গেট হচ্ছে ২৬শে মার্চ ২০১৭ পহেলা জুলাই থেকে আমরা ইউনিয়ন ভিত্তিক রাজাকার তালিকা করতে পারি। স্মৃতির এই প্রাঙ্গণে আসা মানুষগুলো বলছেন যে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেখানে এখনো প্রাণ ঝরে শুভ চিন্তার বাহকদের। বিশিষ্টজনদের মতে উদার ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা গেলেই কেবল প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বুদ্ধিজীবীদের। শুভ চিন্তায় আর মঙ্গল পথে এগিয়ে যাবে প্রদীপ্ত বাংলাদেশ। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রহীনতার কারণে ৪৫ বছরেও স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়নি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য যারা প্রাণ দিয়েছেন, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুধবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনাকীর্ণ স্মৃতিসৌধে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় শহীদ স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে মুক্ত করা হয়েছিল গণতন্ত্রহীনতায়, তা এখনো বাস্তবায়িত হয়নি। দুর্ভাগ্য আমাদের, যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেটা আজও আমরা অর্জন করতে পারিনি। আজ গণতন্ত্র অবরুদ্ধ, আজ মানুষের অধিকার বঞ্চিত। সরকারের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, এমন কর্মকাণ্ড দেশকে পিছিয়ে দিচ্ছে। যারা মেধা, মনন এবং বুদ্ধিতে বাংলাদেশকে ভবিষ্যতে একটি সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য কাজ করতে পারতেন, তাদেরকে তারা সেদিন ঠিক একইভাবে আজকে যেভাবে গুম হয়ে যাচ্ছে সেইভাবে গুম করে তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে সম্ভাবনা সেটাকে বিনষ্ট করতে চেয়েছিল। আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করে সরকার দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নেই আক্ষেপের সুর কিংবা হতাশার বাণী, শোক যেন এখন পরিণত হয়েছে শক্তিতে। শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে, অন্যদের বিচার প্রক্রিয়া চলছে। তাই তো এবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণ করতে আসা সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের। রায়েরবাজার বধ্যভূমিতে ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা সব বয়সী মানুষের কণ্ঠে ছিল এমনই সুর। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে সূর্য ওঠার আগেই রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন। দিনের আলোর উজ্জ্বলতা যতই বাড়তে থাকে, জনতার সারিও তত দীর্ঘ হতে থাকে। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ ফুল হাতে শ্রদ্ধামনত চিত্তে স্মরণ করে শহীদদের। বাংলাদেশ আজ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। শহীদের রক্ত, বুদ্ধিজীবীদের রক্ত, ৩০ লক্ষ শহীদের রক্ত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত কোনো মতেই বৃথা যেতে পারে না। আমরা চাই যে এদের বিচার হওয়ার জন্য আমাদের দাবি যেন কখনো বন্ধ না থাকে। বর্তমান সরকার যদি এভাবে কাজ চালিয়ে যায়
তাহলে আমরা নতুন প্রজন্ম তাদের চেতনা আমরা ধরে রাখতে পারবো। দেশের প্রতি ত্যাগের মাধ্যমে বড় হওয়া যায়, এটাই তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। শহীদদের স্মৃতি আমাদের সবসময় স্মরণ করতে হবে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এসে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, আর আক্ষেপ নয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যে পথে হাঁটছে, সময়ের ব্যবধানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ, এমন স্বপ্ন এখন তাদের চোখে মুখে। অনেক অগ্রগতি হয়েছে, আমরা অবশ্যই আশাবাদী। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি নিষ্পন্ন হওয়াতে বা প্রক্রিয়া চলাতে আমরা মনে করি যে আমরা সঠিক ধারার দিকে এগিয়ে যাচ্ছি। অগ্রগতি যতটুকুই আমরা করে যেতে পেরেছি কিনা, আমরা যে পথে ফিরে আসতে পেরেছি সেটা অনেক বড়, এবং আমরা অবশ্যই তার শেষ পর্যন্ত পৌঁছাবো। বাঙালি সেটা পারবে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। বিনম্র শ্রদ্ধা, শোক আর বেদনায় জাতি স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের। তবে এবার শোকের সঙ্গে ছিল রক্তের ঋণ শোধ করার গর্ব আর নির্মমতার বিচার পাওয়ার তৃপ্তি। তাই তো স্বাধীনতার ৪৫ বছর পরে এসে শহীদ পরিবারের সন্তানরা সন্তোষ প্রকাশ করলেও তারা বলছেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখনো পাড়ি দিতে হবে বহু পথ। রায়ের বাজার বধ্যভূমি থেকে জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উচ্চ আদালত আদেশে বলেন, আগুন দেয়ার ঘটনা দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের 1 মাস 8 দিন পার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ সময়ে শুধুমাত্র তদন্ত কর্মকর্তার পরিবর্তন ছাড়া মামলারও কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় উচ্চ আদালত যখন উদ্বিগ্ন, তখনই সাঁওতালদের বাড়িঘরে পুলিশের অগ্নিসংযোগের ভিডিও চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে নতুন করে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। বিষয়টি আদালতের নজরে আনা হলে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। আদেশে আদালত বলেন, এ ধরনের ঘটনায় উচ্চ আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। উনি এটা তদন্ত করবেন 2টা পার্সপেক্টিভ থেকে। এক, এই আগুন লাগানোর ঘটনার পিছে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। দ্বিতীয়ত হলো, এই আগুন লাগানোর ঘটনাতে পুলিশ জড়িত কিনা সেই বিষয়টাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে দেখবেন এবং আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দেবেন। এছাড়া 6 নভেম্বরের সংঘর্ষ এবং 2 সাঁওতাল নিহতের ঘটনায় দায়ের হওয়া 2টি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি রেঞ্জ রংপুরের কে নির্দেশ দিয়েছে, সেখানে বলেছে নট লেস দ্যান পুলিশ সুপারের সুপারভিশনে সেই তদন্ত রিপোর্ট সম্পন্ন করতে হবে। আগামী 8/1/2017 তারিখে পরবর্তী আদেশের জন্য আবার উপস্থাপন হবে। এদিন শুনানিতে এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের করা প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়, যে প্রতিবেদনে সংঘর্ষের ঘটনাটি পূর্ব পরিকল্পিত নয় বলে উল্লেখ করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরো থাকছে। ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে 4টি লাইটার জাহাজ, 40 জন উদ্ধার, এখনো নিখোঁজ 2। অনিয়ম বন্ধ না হলে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে রাজুকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত গণশুনানিতে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো খারাপ আচরণ সহ্য করা হবে না। রাজু কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব চাওয়া হবে বলেও জানান তিনি। গণশুনানিতে অংশ নিয়ে রাজুকের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ আনেন সেবাগ্রহীতারা। আমি গত 1 বছর ধরে ফুটপাতে আপনাদের এখানে ঘুরতেছি, আমার কাজ হয় না। আমরা দেশ স্বাধীন করলাম, আমাদের কাজ হয় না। আপনারা কাজের কাজ করেন। 2016 মামলা ওনারা করাইছেন, আমার কাছে 2 কোটি টাকা ঘুষ চাইছেন। আমার আপনারা 2 কোটি টাকা চেয়ারম্যানকে আমি দেই নাই, বলছেন হুদা দাঁড়িয়ে নিয়ে ঘুরে চোখ। রাস্তার উপরে 92টা প্লট বরাদ্দ দিয়ে দিচ্ছে। এখন স্যার রাস্তাও শুদ্ধ খাইতে হইব? এত লোভ কেন? এত লোভ তো ভালো না। আমার শেষ করে দিচ্ছে, 18 বছর আমার উপর অত্যাচার করছে। আমাদের ফুটবল খেলতো। প্লট বরাদ্দ এবং নকশা অনুমোদন সহ রাজুকের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এভাবেই তীব্র অভিযোগের তীর ছোড়েন ভুক্তভোগীরা। রাজুক কর্মকর্তাদের সন্তোষজনক জবাব না পেয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন তারা।
এ সময় রাজুকের কর্মকাণ্ডে কড়া সমালোচনা করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। ঘানায় পানায় করে লাভ নেই, শুনেন আপনাদের সুনাম নাই, এইটা বলে লাভ নেই। আমরা রাজুকে সম্পর্কে জানি তো, আপনারা এখন বলেন ওই 1 মাস 10 মাস পার হয়ে গেছে, এখন কবে সমাধান দিবেন সুনির্দিষ্টভাবে বলেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাজুককে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণ যদি বলেন যে অফিসে গিয়ে আমি কথাই আমার সাথে বলেনি, খারাপ আচরণ করেছে, এটা উইল টেক ইট সিরিয়াসলি। যদিও আমাদের আইনের কোনো অত শিডিউলে পড়বে না যে এটা আমরা দেখে ছাড়বো। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি ওনারা এগুলো না করতে পারেন তাহলে আমরা আইনি ব্যবস্থার দিকে যাব, যে আমরা কাউকে ছাড় দেই না, সে যে পদেই থাক, দরকার হলে এই কর্মকর্তাদের সহায় সম্পত্তি এগুলোর হিসাব আমরা নেব। অসংখ্য অভিযোগের জবাবে রাজুকের গদবাদা উত্তর। চেয়ারম্যান জানালেন বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। সেবা দেওয়ার জন্য যে সেবাগুলো যাতে সহজীকরণ করা যায়, এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের দুদক থেকেও আমাদেরকে কিছু পরামর্শ দেওয়া হচ্ছে, যে 10টি পরামর্শ আমরা পেয়েছি যে এইগুলো করলে আমরা সেবাটা আমরা আরো সহজীকরণ করতে পারবো। এবছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল এমন আরেকটি গণশুনানি। সেবাগ্রহীতাদের অভিযোগ, সে সময় দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করেনি রাজুক। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচনকে সামনে রেখে এক গোলটেবিল বৈঠকে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন 2 প্রধান মেয়র প্রার্থী। বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, আইভি দায়িত্বে থাকা অবস্থায় কোনো উন্নয়ন হয়নি নারায়ণগঞ্জে। জবাবে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেন, জনগণই এর বিচার করবে। বিএনপি প্রার্থীর অভিযোগকে রাজনৈতিক স্টান্টবাজি মন্তব্য করে নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে আরো কঠোর হবার পরামর্শ দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি জাতীয় দৈনিক আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ 4 জন মেয়র প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী। এতে নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থীরা উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনার কথা না বলে শুধু কাদা ছোড়াছুড়ি করছেন বলেও অভিযোগ করেন তারা। তারা কি উন্নয়নটা করবেন এই কথাটা তারা বলছেন না, তারা কাদা ছোড়াছুড়ি করছেন। পরে বিএনপির মেয়র প্রার্থী তার বক্তব্যে সাবেক মেয়র আইভিকে ব্যর্থ বলে দাবি করেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় অনিবার্য। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাখাওয়াত। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনগুলো হয়েছে, অনেক ক্ষেত্রেই বিরোধী দল সে সকল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 250 জন নাগরিক দেশের প্রাণ হারিয়েছে। প্রতিশ্রুতি নাগরিকদের দিয়েছেন, তার সিকি ভাগ উনি পূরণ করতে পারেন নাই। এদিকে সাখাওয়াতের অভিযোগের জবাবে আওয়ামী লীগ প্রার্থী আইভি বলেন, কে সফল আর কে ব্যর্থ এর বিচার করবে জনগণ। তবে নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেজন্য প্রয়োজনে আরো কঠোর হতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আইভি। যে কাজ করে তার ব্যর্থতা সফলতা থাকতেই হয়। কাজ সিকিভাগ হয়েছে না শতভাগ হয়েছে সেটা নগরবাসী দেখেছে, নগরবাসী দেখবে এবং ভোটাররাই সিদ্ধান্ত দিবে ভোট কাকে দিবে। একে অন্যের দোষ বুঝবো, এটাও সত্য, কিন্তু সেইগুলি যেন অথেন্টিক হয় এবং মানুষ যেন বিশ্বাস করে, সেই ধরনের আমাদের কথাবার্তা বলতে হবে। অবশ্যই ইসিকে আরো স্ট্রং ভূমিকা পালন করার জন্য, এবং ইসি যেন কোনো অবস্থাতেই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে, এবং ইসির স্ট্রংনেস এখানে অত্যন্ত জরুরি। গোলটেবিল বৈঠক শেষে বিকেলে 2 প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাত 11টার সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচে সিডনির বিপক্ষে বৃষ্টি আইনে দারুণ জয় বাংলাদেশের। জিতেও সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কোন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দেওয়ার জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত চিঠিটি দুপুরে নির্বাচন কমিশনে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দাঁড়িপাল্লা ন্যায় বিচার তথা সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহার হয়, পাশাপাশি যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর আগে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় দাঁড়িপাল্লা একমাত্র সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে 4টি লাইটার জাহাজ ডুবে গেছে। সকালে চট্টগ্রাম বহির্নোঙর ও সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাবিক ও ক্রু সহ অন্তত 40 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে বহির্নোঙরে ফসফেটবাহী এমভি মজনু এবং ক্লিংকারবাহী এমভি ল্যাবস 1 নামে 2টি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এতে জাহাজ দুটির তলা ফেটে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় মাঝিদের সহায়তায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। একই সময় সন্দ্বীপ চ্যানেলে চিনিসহ দারিন দারাসাত ও গ্লোরিয়ার্স শ্রীনগর নামে আরও 2টি লাইটার জাহাজ কুয়াশার কারণেই দিক হারিয়ে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও গ্লোরিয়ার্স শ্রীনগর জাহাজের 2 জন নাবিক নিখোঁজ রয়েছেন। পাকিস্তানিরা পশুর চেয়েও অধম এবং যারা 71-এ তাদের সহায়তা করেছে তারা পাকিস্তানিদের চেয়েও অধম বলে মন্তব্য করেছেন এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। রাতে রাজধানীর উত্তরার সিটি মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি 71-এর সময় কে শত্রু আর কে মিত্র ছিল তাদেরকে চেনার আহ্বান জানান। এক অনুষ্ঠানে রামেন্দু মজুমদার দেশের সব গণকবর চিহ্নিত করার দাবি জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন সহ বিশিষ্টজনরা। আলোচনার পর গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে লেখা মঞ্চ নাটক মুনির চৌধুরী মঞ্চস্থ হয়। টাইগারদের প্রস্তুতি ম্যাচের খবর। ওশেনিয়া মহাদেশে বাংলাদেশের শুরুটা দারুণ হলো। প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে 7 উইকেটে হারালো বিসিবি একাদশ। নর্থ সিডনি ওভালে শুরুতেই ড্যান হিউজ ও জেসন রয়ের ব্যাটে রানের ঝড় তোলে সিক্সার্স। ড্যান হিউজ 47 রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন। ব্র্যাড হাডিন একটি ছক্কা মেরে তাইজুলের বলে ক্যাচ তুলে ফিরে যান। তবে তাসকিনের বলে আউট হয়ে যান জেসন রয়, তিনি করেন 42 রান। অধিনায়ক ইয়োহান বোথাও ফিরে যান ক্যাচ তুলে দিয়ে। শেষ 5 ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে 169 রানে আটকে দেয় স্বাগতিকদের। জবাবে বৃষ্টি বাধায় 8 ওভারে 84 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। 2 ওপেনার ফিরে গেলে সাব্বিরও রান রেটের চাপ সামলাতে না পেরে আউট হয়ে যান। শেষ পর্যন্ত মুশফিক মাহমুদুল্লাহর 51 রানের জুটিতে নির্ধারিত লক্ষ্য পার করে বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে 7 উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। তবে জিতেও শতভাগ সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমনটাই জানান ম্যাশ। বৃষ্টির কারণে ম্যাচের পুরো ওভার খেলা হয়নি বিধায় টাইগার ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি নিতে পারেনি বলে মন্তব্য মাশরাফির। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পিং উপকারে আসবে বলে জানান মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংটা আসলে বৃষ্টির জন্য যেভাবে আমরা চেয়েছিলাম, আমাদের প্রস্তুতিটা যেভাবে নিতে চেয়েছিলাম, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেহেতু তাদের ম্যাক্সিমাম বোলাররা বোলিং করতে পারেনি, সেজন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই বাড়েনি। সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ধরেন সাউথ আফ্রিকা, এই ধরনের কন্ডিশন সবসময় ডিফারেন্ট চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, কারণ সবসময় লেন্থটা ভ্যারি করতে হয়, এখানে লেন্থটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। সো সবসময় একটা আলাদা চ্যালেঞ্জ, কারণ এখানে আমরা খেলে ইউজ টু না। তো এভরি টাইম উই কাম, আমাদের জন্য সবসময় একটা নতুন চ্যালেঞ্জ থাকে। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। যুদ্ধাপরাধীর বিচার হওয়ায় আস্থা বেড়েছে শহীদ পরিবারের, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই, ষড়যন্ত্র করে বিচার বন্ধ করা যাবে না। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় কারা জড়িত, তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন জমা দিতে হবে 15 দিনের মধ্যে। গণশুনানিতে প্লট বরাদ্দ ও নকশা অনুমোদন নিয়ে নানা অভিযোগ। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। প্রবাসীদের মধ্যে শঙ্কা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।